CnH2n, তারপরে হলো কি CnH2n প্লাস 1 OH, লাস্টে OH থাকলে এটাকে কি বলে? অ্যালকোহল বলে। ভেরি গুড। এখানে এই দুইটার ক্ষেত্রে n এর মান 3। তার মানে এখন কি বলতেছে, কিউ হতে কিভাবে জৈব অ্যাসিড উৎপন্ন করবে। জৈব অ্যাসিড মানে ওই যে কালকে যেটা লাস্ট করলাম, লাস্টে COOH থাকে, যেটাই মনে পড়ে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে উদ্দীপক হতে n সমান 3 হলে তাহলে কিউ সমান কি হচ্ছে, n এর জায়গায় 3, তার মানে কি C3 H কত 7 OH। এটাকে যদি আমরা বড় করে লিখি, বড় করে লেখার টেকনিকটা দেখো, 3টা কার্বন, তাই তো, লাস্টে আছে OH, এখানে আছে OH দিলাম। এখন C7, তার মানে এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, তার মানে কি 3টা হাত বাকি। মাঝের কার্বনের কয়টা হাত ফিল আপ? 2টা, তাহলে 2টা হাত বাকি। তাহলে এখানে 2টা হাইড্রোজেন দাও, তাহলে 3 আর 2 5টা। আচ্ছা, এই কার্বনের জন্য দেখো তো 2টা হাত ফিল আপ, তাহলে 2টা হাত বাকি, তাহলে এখানে H2 দাও। তাহলে জিনিসটার নাম কি হলো দেখো, এই যে আমাদের 7টা হাইড্রোজেন থাকার কথা, 3 2 5 2 7 মিলছে, 3টা কার্বন মিলছে। তাহলে এখন নামকরণ করো, কার্বন গুলো কয়টা? 1 2 3, তার মানে কি মিথেন ইথেন প্রোপেন, যেহেতু লাস্টে OH আছে তার মানে এটার নাম হলো প্রোপানল। প্রোপানল, ওকে, প্রোপানল। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই প্রোপানল হতে জৈব অ্যাসিড উৎপন্ন করতে হবে। একদম সহজ না? তাহলে আমরা এখানে লিখে দিই প্রোপানল হতে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, কালকে ইথেন থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড শিখছিলাম, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড শিখছিলাম, তারপরে ইথাইন হতেও ইথানোয়িক অ্যাসিড শিখছিলাম। আজকে আরেক ধাপ বেশি, মানে এটা হলো ইথেন ছিল, এখন হলো প্রোপানল। তার প্রোপানলটা তো মাঝখান থেকে আমরা দেখো গতকাল কি করছিলাম, প্রথমে ইথেন থেকে ইথাইল ক্লোরাইড পাইছিলাম, ইথাইল ক্লোরাইড থেকে ইথানল পেয়েছিলাম, তারপরে 2 লাইন। তার মানে কি আমাদের বিক্রিয়াটা মাত্র 2 লাইনের। তাহলে CH3 CH2 CH2 OH, তাহলে এর সাথে জাস্ট আমরা ইয়ে করবো কি, জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন কে দেবে আমাদের? জার্মান অক্সিজেন কে দেবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর এখানে থাকবে K2 Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না? তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি, প্রোপানল হবে, অর্থাৎ CH3 CH2 CHO, প্রোপানল। কালকে যে CH2 বাদ দিলে কিন্তু এটা ইথানল হয়, তাহলে প্লাস কি পানি, তাই তো? আচ্ছা, এটা হলো প্রোপানল। এখন এই প্রোপানল CH3 CH2 CHO প্রোপানলের সাথে কি আবার এই সেম কন্ডিশন আবারও বিক্রিয়া করবে। তার উপরে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড K2 Cr2O7, তাহলে কি হবে CH3 CH2, জাস্ট এখানে শুধু একটা অক্সিজেন যুক্ত হয়ে গেল, C+O, এটা অ্যান্সার। তাহলে এখানে যে 3টা মার্ক দিবে, এই যে উদ্দীপক ভাঙছো না, গ নম্বরের প্রশ্ন,
উদ্দীপকের জন্য 1 নাম্বার, উদ্দীপকটা ক্লিয়ার করছো 1 নাম্বার পাবা। এই যে বিক্রিয়াটা লিখছো আরেক নাম্বার। এরপরে কি এখানে দেওয়ার পরে কি আমরা বিক্রিয়ার ব্যাখ্যা লিখবো না, যে এখানে কার সাথে কার বিক্রিয়া ঘটে কি ঘটেছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো, যে গাঢ়, আমি একটা লাইন দেখাই, গাঢ় সালফিউরিক অ্যাসিড ও প্রোপানল উৎপন্ন হয়, যা উক্ত মাধ্যমে আরো কিছুক্ষণ রাখলে এই যে এইটুকুই হলো ব্যাখ্যা। পি ও কিউ এর পারস্পরিক রূপান্তর কালকে করেছিলাম, ইথানল থেকে ইথিন আর ইথিন থেকে ইথানল, ঠিক সেম জিনিসটাই। তাহলে আমরা এখন কি লিখবো, যে এম সমান 3 হলে পি সমান কি C3H6, বা এটার নাম কি হবে প্রোপিন, আর কিউ সমান কি হবে আগে তো আমরা জেনে গেছি C3H7OH বা প্রোপানল। তাহলে এখন আমরা লিখবো যে নিম্নে পি ও কিউ পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করা হলো। এটুকু লেখার পরে এখন আমরা লিখবো যে এখন কি বলো, প্রোপিন হতে প্রোপানল, প্রোপিন হতে প্রোপানল, এটার জন্য কি প্রোপিন হতে প্রোপানল, প্রোপিন C3H6 এর সাথে কি পানি যুক্ত করলে তো প্রোপানল হবে, তাই না? তাহলে পানি যুক্ত করতে হবে, তাপমাত্রা প্রভাবক মনে আছে, H3PO4 মনে পড়ে, 300 ডিগ্রি তাপমাত্রা আর বাতাসের চাপ 60 atm। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, C3H7OH, প্রোপানল হয়ে গেল। এখন কি এরপরে এখানে ব্যাখ্যাটা লিখে দিবা যে এখানে বিক্রিয়া কি ঘটছে, ঠিক আছে? পারবেন এটা? এখানে কি ব্যাখ্যাটা লিখবে, কি ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 60 বায়ুমণ্ডলীয় চাপে
প্রোপিনের সঙ্গে পানির সংযোজন বিক্রিয়ায় প্রোপানল উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, এরপরে কি প্রোপানল হতে মানে এবার পানি বের করতে হবে। পানি শোষণ করে কে যেন বলছিলাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তার মানে এখানে কি লিখবো, C3H7OH। এখানে আমরা কি নিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই জায়গায় আমরা মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, মাইনাস পানি, তাহলে বিষয়টা দেখতে সুন্দর দেখায়। মানে পানিটা গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করে নিছে, তাহলে জাস্ট শুধু প্রোপিনটা লিখে দাও, C3H। এখানে তাপ দিবা, তাপ চিহ্ন দাও, শেষ। তারপরে এটা ব্যাখ্যা, হ্যাঁ, পানি মাইনাস বলতে এখান থেকে পানিটা বের হয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করে নিচ্ছে, ঠিক আছে। খালি বিক্রিয়াটা লিখে না দ্রুত। কঠিন লাগতেছে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন ছিল গত বছর। এগুলো একদিন দুই দিনে হয় না, বাসায় গিয়ে এটা বারবার প্র্যাকটিস করতে হয়। হয় প্রোটিন, এই যে এই দুইটার পারস্পরিক রূপান্তর, অথবা ইথিন ইথানলের পারস্পরিক রূপান্তর, পরীক্ষায় দুইটার যে কোনো একটা আসে, তাহলে দুইটাই ট্রাই করতে হবে। বুঝে দেবো কিছু হয়েছে? কিছু নেই, নেক্সট। এখন আসে একটু বুদ্ধি খাটাও তো। এটা 2 নম্বর সৃজনশীল যশোর বোর্ডের। কি বলতেছে, যৌগ দুটির মধ্যে কোনটি অসম্পৃক্ত যৌগ? এটাও এন এর মান 3। ওই যে একটু আগে করে আসলাম, অ্যালকিনের সাথে এমন একটা অ্যালকিন যার এন এর মান 3, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এন সমান 3 হলে এন এর মান যদি 3 হয়, তাহলে অ্যালকিনটা কি হবে, 3,3,H6। তাহলে অতএব এটা তো লেখার দরকারই নাই, তাই না। আর অ্যালকেনটা কি হবে, C3H8। তার মানে কি, এটা এখানে আমরা চাইলে নামটা লিখে দিই, এটা হলো প্রোপিন, আর এটা হলো প্রোপেন। কালকে ব্রোমিন টেস্ট করাইছিলাম না, ওইটাই। একবার ইথিন দিয়ে করাইছিলাম, ইথিন ইথেনের, এখন হলো প্রোপিন প্রোপেনের, এইটুকু তো। তাহলে নিম্নে প্রোপেন ও প্রোপিনের অসম্পৃক্ততার পরীক্ষা ব্রোমিন পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার নামে ব্রোমিন মাধ্যমে দেখানো হলো।
একদম যাও তো একটু কথা বলতে নিয়ে করে তো বলে আসলাম। এটা কি বলতো, বড় করে লিখলে প্রোপেন না, এই 3টা কার্বন 8টা, আর এখানে লিখবো CH3, এখানে CH2 ডাবল ডাবল বন্ড, এই তো। তাহলে এবার পরীক্ষা করব কার সাথে, ব্রোমিনের সাথে, ব্রোমিন। তাহলে কি হয়, উপরেরটা কি লিখবো, নো রিয়াকশন। কালার কি দেখে বুঝবো, লাল বর্ণ দেখে বুঝবো, এটা হলো লাল বর্ণ, এটাও লাল বর্ণ, আর এটা এই দুটা ছিল কি বর্ণহীন, এটাও বর্ণহীন। আসলে এটা বিক্রিয়া করলে কি হবে, এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে জাস্ট, তাই না? তাহলে এখানে প্রথমে দেখো কি আছে, CH3 আছে, তাহলে CH3, তারপরে ছিল CH, এখানে লিখে দেবো Br সিঙ্গেল বন্ড, লাস্টে লিখে দেবো CH2 Br। তাহলে এটার নাম কি কি বলছিলাম, 1 2, তারপরে কি হবে, ডাই ব্রোমো, জিনিসটার নাম কি টোটাল, আরেকবার ছিল ইথেন, কিন্তু এখন কি প্রোপেন, ডাই ব্রোমো প্রোপেন উৎপন্ন হয়, এবং এটার কালার কি বর্ণহীন। তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, এটা হলো সম্পৃক্ত নাকি, সম্পৃক্ত বিক্রিয়া করে না, আর অসম্পৃক্ত বিক্রিয়া করে। এটার পরে আমরা বিক্রিয়ার ব্যাখ্যাটা লিখে দেব এবং ফিনিশিং দিয়ে দেবো। যে ফিনিশিং এ কি বলবো, যে সুতরাং যেহেতু এখানে প্রোপিন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, সুতরাং বলা যায় উক্ত বিক্রিয়ায় প্রোপিন হলো অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, এখানে কি বলছে দেখো তো, এখানে কি বলে যে পি হতে কিভাবে জৈব অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে পিটা কি, তাহলে এন সমান আগে বসাই, যে এন সমান পি হলে 1 নং বিক্রিয়া কি করবো বলতো, 1 নং বিক্রিয়াটা কি করবো প্রথমে, তাহলে পি কি আমি এটাই তো জানি না, জানি সম্পূর্ণ করে পাই, এটা অলরেডি আমরা করেছি প্রথম অঙ্কটা। তাহলে প্রথমে ছিল C3, তারপরে কি H6 প্লাস পানি, তাহলে পানি এমনি এমনি তো হবে না, কিভাবে প্রভাবক লাগবে বলো, ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি তাপমাত্রা, 60 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে কি হবে এখানে, তাহলে কি হবে C3H7OH, এটা উৎপন্ন হবে। তাহলে এখন কি বলতেছে, পি বা পি মানে তো এটা নাকি C3H7OH হতে জৈব অ্যাসিড উৎপাদন দেখানো দরকার আছে,
ওই যে প্রোপানোয়িক অ্যাসিড প্রথমে যেটা করলাম, একদম প্রথম অঙ্কটা, পারবা কিনা? একদম সেম সেম, মানে কোনো চেঞ্জই নাই। পারবো না? এখানে শুধু 2 লাইনের বিক্রিয়া মনে পড়ে কি 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 বলছিলাম বলো তো? প্রোপানল এর সাথে কি জাইমান অক্সিজেন, কে কে বিক্রিয়া করবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারপরে কি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে কি উৎপন্ন হবে এখানে? ভেঙে লিখি, CH3 CH2 CHO প্লাস কি পানি, তারপর আবার ওইটা CH3 CH2 CHO, আবারও জাইমান অক্সিজেন নাকি? তাহলে এখানে কি হবে এখন? CH3 CH2 COOH। ওকে, এরপরে এই বিক্রিয়াটার ব্যাখ্যা লিখে দেবো নিচে, তাহলে শেষ। কঠিন লাগতেছে? এটাই কিন্তু আমাদের কি জৈব এখানে ডান। পরের প্রশ্নটা ভালো করে বুঝি। এখন দেখো পি হতে কিভাবে পলিথিনের মনোমার উৎপাদন করবে। মনোমারের ব্যাপারটা তোমাদের মনে হয় ক্লিয়ার করি নাই। এটা হলো পলিমারকরণ বিক্রিয়াতে তাপ বিক্রিয়ক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আমি একটু বলি। দেখো এই যে পলিথিন আমরা বাজারে দেখি না, এটার নাম কি বলতো? এটার নাম কি? ডাবল বন্ধন, তার মানে অ্যালকিন। জিনিসটার নাম কি তাহলে? ইথিন। ইথিন। তাহলে এই এন সংখ্যক ইথিন, কত সংখ্যক? এন সংখ্যক ইথিন তোমার এখানে সামান্য পরিমাণ অক্সিজেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বাতাসের চাপ হলো 1000, আর সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো হলে এই যে ডাবল বন্ধনটা ভেঙে যায়, গিয়ে এরকম উৎপন্ন হয়, শিকল উৎপন্ন হয়। এই শিকলটার নামই হলো পলিথিন। মূলত নাম হলো পলিইথিন। পলিইথিনকে সংক্ষেপে আমরা বলি পলিথিন। তার মানে এন সংখ্যক ইথিন, কিন্তু অসংখ্য ইথিন। তো এই যে এখানে বিক্রিয়ক হিসেবে আমরা কি ইউজ করলাম? ইথিন ইউজ করছি না? এই ইথিনকে বলা হয় মনোমার। এরকম অসংখ্য মনোমার মিলে একটা পলিমার। পলিথিন যদি একটা পলিমার হয় তাহলে ওই পলিমারের মনোমার হলো ইথিন। তাহলে এখন কি বুঝতে পারছো যে পলিথিনের মনোমার কি? তাহলে আমরা এই কথাগুলো এখানে লিখে দেবো প্রথমে। দেখো আমরা তো অলরেডি করেছি নাকি, যে ঘ নাম্বারে পাইছি না, যে ঘ হতে আমরা কি জানছিলাম? ঘ হতে পি, পি কি বলো? পিটা কি? পি হলো কি? এখানে কি উৎপন্ন হয়? প্রোপানল না? C3H7OH, বা এটা কি প্রোপানল, তাই তো?
প্রোপানল পাইছি না? আবার পলিথিনের একটু আগে আমরা দেখালাম পলিথিনের মনোমার কি? মনোমার হলো CH2 ডাবল বন্ড CH2 বা ইথিন। তাহলে এখন আমরা লিখে দেবো যে নিম্নে লিখে আমার সাথে দ্রুত লেখো। প্রোপানল হতে ইথিন উৎপাদন দেখানো হলো। তাহলে আমরা আবার শুরু করি। প্রোপানল না, যদি ভেঙে লিখি CH3 CH2 CH2 OH, এটা ছিল কি আমাদের প্রোপানল। তাহলে প্রোপানলের সাথে আবার সেই আগের বিক্রিয়ায় আবার জার্মান অক্সিজেন। তাহলে এখানে কি কি লাগবে বলো? গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর এখানে কি লাগবে? K2Cr2O7। তাহলে কি পাবো বলো? CH3 CH2 CHO প্লাস পানি। মানে এই বিক্রিয়া কিন্তু এইভাবে শিখতে হয়, বারবার একই জিনিস করতে করতে দেখবা যে মাথায় গেঁথে যাবে, এটা ভুল হবে না। আবার এবার কি হবে বলো? উৎপন্ন প্রোপানল, উৎপন্ন প্রোপানল আবারও একই মাধ্যমে বিক্রিয়া করবে। প্রোপানোয়িক অ্যাসিড, এটা পাইলাম। এ পর্যন্ত আমরা তো গত প্রশ্নই পারছি নাকি? গত প্রশ্ন আমরা এইটুকু পর্যন্ত করেছিলাম। এখন দেখো এক্সট্রা আমার দুইটা কাজ শেখা লাগতেছে। CH3 CH2 COOH, এটা হলো অ্যাসিড। অ্যাসিডের সঙ্গে একটু খেয়াল করি সবাই, পরে লেখো। অ্যাসিডের সঙ্গে যদি আমরা একটা ক্ষারের বিক্রিয়া করি, ক্ষারের বিক্রিয়া করি, তাহলে কি হয়? লবণ আর পানি হয় না? তাহলে পানির জন্য কি লাগবে? এই যে এখানে হাইড্রোজেন আর এখানে হলো OH, হাইড্রোজেন আর OH, এটা মিলে কি? এটা হয়ে গেল পানি। বলো তো এখানে হাইড্রোজেনের জায়গাটা ফাঁকা হলো না? তাহলে এই জায়গা বাকি আছে কি? সোডিয়াম। তাহলে সোডিয়ামকে হাইড্রোজেনের কাছে দিয়ে দাও, একদম সিম্পল। মনে হতে পারে বিক্রিয়া বিশাল বড়, এত বড় বিক্রিয়া পারি, কিন্তু আসলে কিছুই না। যেটা বলছিলাম অন্য কালি ইউজ করি, দেখো এই যে এইখানে হলো হাইড্রোজেন আর এই OH, এই দুটো মিলে তৈরি হয়েছে পানি। তাহলে সোডিয়ামটা কি জাস্ট হাইড্রোজেনের জায়গায় দিয়ে দাও, আগে যা আছে তাই, সেম সেম। তার মানে কি হবে বলো? CH3 CH2 COONA। ওকে, আচ্ছা। তো এই যে উৎপন্ন হলো যেটা, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখাচ্ছিলাম না? সেম জিনিস, CH3 CH2 COONA। এবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি লাগে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, কিন্তু এখানে কি থাকে বলতো? ক্যালসিয়াম অক্সাইড। এবার কি দিতে হয়? তাপ দিতে হয়। তাহলে তাপ দিলে এই বিক্রিয়া কি হয় বলছিলাম?
একটা কার্বন বের হয়ে যায়, অর্থাৎ এই যে এটা সহজ করে যদি আমি বলি, এই অংশটুকু বের হয়, এই অংশটুকু বের হয়, আর এই হাইড্রোজেনটা এখানে আসে, আর এই অংশটুকু, এই দুটো মিলে উৎপন্ন করে এটা সোডিয়াম কার্বনেট। ওকে, তাহলে এইচটাকে এই জায়গায় দিয়ে দিলে কি CH3 ছিল, তাহলে CH3 হয়ে গেল, হলো কিনা? তাহলে কি হলো? ইথেন হলো। কিন্তু আমার দরকার কি? পলিথিনের মনোমার। তাহলে ইথেন থেকে ইথিন বানাইতে হবে। কোমর খোদা, আচ্ছা এবার তাই করো, দেখি ব্যবস্থা হবে ইনশাল্লাহ। লিখে নাও, লিখে নাও। তাহলে আমরা শেষ পর্যন্ত এখন কি পাইলাম? ইথেন পেয়েছি, কিন্তু আমাদের গন্তব্য কি? ইথিন বানানো। সমস্যা নাই, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন তো মানে এগুলো সবগুলোই তোমাদের কিন্তু আমি করাইছি, আর শুধু ওই জায়গা মতো যার যার জায়গায় যে জিনিসটা থাকার কথা ওইগুলোকে খালি নিয়ে আসতে হবে। দেখো আমরা এই ইথেন থেকে ইথাইল ক্লোরাইড বের করছি না, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে ইথানল বের করছি না, তাহলে ইথানল দিলে তুমি ইথিন বের করতে পারবে না। আমার কথা কি বুঝছো কিনা? আমি উপরে লিখে দেবো না মুছে দেবো? একবারে মুছে দেবো, এই পর্যন্ত লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি কি পাইছি মনে আছে? ইথেন পেয়েছি। মানে এখন খালি বুদ্ধির খেলা, তুমি শুধু মানে যা যা আমি শিখাইছি ওইগুলোই ঘুরে ফিরে কাজ। কিন্তু এখন আমরা হাতে পাইলাম ইথেন, CH3 ইথেন। ইথেনের সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া করো, ক্লোরিনের বিক্রিয়া করলে এখানে কি লাগবে? ইউভি লাগবে। তাহলে ইউভি লাগলে কি হবে বলো? এখান থেকে ইথেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তার মানে CH3 CH2, ওইখানে যুক্ত হবে একটা ক্লোরিন, আর বাকি ক্লোরিন আর হাইড্রোজেন মিলে HCl, তাহলে ইথাইল ক্লোরাইড হয়ে গেল। এখন এই ইথাইল ক্লোরাইডকে আবার নিয়ে আসো, CH3 CH2 Cl প্লাস, এবার বিক্রিয়া করাও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে সোডিয়াম আর ক্লোরিনটা আলাদা হয়ে যাবে, সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে সোডিয়াম ক্লোরাইড হলো। আর এই ক্লোরিনের জায়গায় বাকি আছে কি? OH টা পড়ে আছে না, তাহলে CH3 CH2 OH পেয়ে গেলাম, ইথানল। তাহলে ইথানল পাইলে তুমি ইথিন পাবা না, কি লাগবে বলো? এটাও তো করেছি আমি, CH3 CH2 OH, তাহলে এর থেকে পানি বের করলি তো ইথিন। তাহলে পানি বের করার জন্য কাকে লাগবে তোমার? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে এখানে মাইনাস পানি দিয়ে দিলাম, পানি শুষে নিল, তাহলে ইথিন। তাপ দিতে হবে, দিলাম, তাপও দিলাম। মানে এখন পর্যন্ত বলো, এই যে যা করতেছি ঘুরে ফিরে একই জিনিস না? জানা জিনিসই ঘুরে ফিরে আমরা নিয়ে আসতেছি, আর কিছু না। বিক্রিয়াটা বড়, হয়তো 7-8 লাইন হচ্ছে, কিন্তু জিনিসগুলো তো আমাদের জানা জিনিস ছিল।
কয় লাইন হলো বিক্রিয়াটা? 7 লাইন। যদিও একটু বড়, কিন্তু মনে হচ্ছে যে খুব কঠিন। এই কয়েকটা বিক্রিয়া জাস্ট ঘুরে ফিরে সবার ভিতরে সবাই আছে। আরেকটা সৃজনশীল আছে, 3টা। স্কুলে 3টা সৃজনশীল, কিন্তু কোনোদিন একটা করতে করতে এই সময় শেষ। আমাদের তো শেষ, আমরা তো রিভিশনে যাবো এরপরে। এরপরে ফিজিক্সের একটা অধ্যায় বাকি আছে বললে না, 10ম অধ্যায়। ওই অধ্যায়টা শেষ করে, ওই অধ্যায় শেষ করে তখন আমরা রিভিশনে যাবো। যখন যে অধ্যায় ধরবো ওই অধ্যায়ের A to Z বুঝে দিলাম। লাস্ট প্রশ্ন, উদ্দীপকের যৌগ দুটির মধ্যে কোনটি অসম্পৃক্ত বলা দরকার আছে? এবার n এর মান 2। ওই যে আমরা ক্লাসে করছিলাম গতকাল, পারবো না? তাহলে এটার নাম কি হবে? ইথিন। এটা হলো ইথিন, আর এটা হলো ইথেন। এটা হলো আমাদের ইথিন, আর এটা হলো ইথেন। মনে থাকবে? পারা যাবে? পারবো না আমরা? তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা বলো? আরেকবার প্র্যাকটিস করি। এটা একটা, আর এটা হলো ইথিন, নাকি? দুটার সাথে কার বিক্রিয়া হবে? Br2। আচ্ছা, তাহলে কাজ করি, যেহেতু তোমরা পারবা। এই তুমি আসো, এটা লেখো, প্রথম বিক্রিয়াটা লেখো। এখানে কি থাকবে? কিছু লাগবে? অসম্পৃক্ততার পরীক্ষায় কিছু লাগে? No reaction. No reaction. কালার লিখে দাও। কালার কি কি দেখে বুঝবো নো রিঅ্যাকশন? লিখে দাও ছোট করে লাল বর্ণ। তাহলে এটার কালার কি ছিল? লিখে বলো। আরেকজন আসো, পরের বিক্রিয়াটা সম্পূর্ণ করে দিয়ে দাও। আসো আসো আসো, সবারই তো পারে কথা। এখানে কিছুই না, ডাবল বন্ধনটা কি হবে? সিঙ্গেল হবে। এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। লিখে বলো, লেখো। শেষ সিরিয়াল থেকে আবার শেষ সিরিকুলা থেকে আসতেছে। তারপরে বন্ড, সিঙ্গেল বন্ড। হ্যাঁ, আবার একই একই জিনিস, মানে দুইটা ব্রোমিন দুই জায়গায় আলাদা হয়ে গেছে। এটার নাম কি হবে, কে বলতে পারে? 1,2। হ্যাঁ, ঠিক আছে। এটার কালার কি?
আচ্ছা, এবার আরেকজন এসো, কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত লিখে দাও। বুঝছো? অসম্পৃক্ততার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এখন দেখো পি হতে কিভাবে জৈব অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে n সমান 2 হলে তাহলে পি সমান কি হওয়া উচিত? C2H4 বা ইথিন না ইথিন? ইথিন। এই তো, এটা দুইটা পথ আছে, আমি দুইটাই দেখাই, তোমার যেটা সুবিধা সেটা করবা। তাহলে নিম্নে ইথিন হতে জৈব অ্যাসিড উৎপাদন দেখানো হলো। আচ্ছা, আমি এই যে আগে ভাগ করে নিলাম, হ্যাঁ, যেহেতু এটা দুই ভাবে করা যায়, তোমার যেটা খুশি সেটা। টাইপ 1 সেটা কি? প্রথমে ইথিন, দেখো ইথিনকে আমরা ইথিনের সঙ্গে কি করব? পানি যুক্ত করব। পানি যুক্ত করলে কাকে লাগে? ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস 60 atm। তাহলে কি হবে? ইথানল হবে। আর ইথানল হলে এর সাথে কি জাইমান অক্সিজেন, তাহলে CH3CH4 প্লাস পানি। আর এখানে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 একটু আগে করলাম এটা, তাই না? এখন উৎপন্ন ইথানল আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং এক্ষেত্রে কি একই জিনিস লাগবে। আমি ডট ডট দিয়ে লিখলাম, তোমরা আবার ডট ডট দিও না জানো। তাহলে এখানে উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড, পাইছে না? বুঝছো কিনা? ঠিক এই টাইপ 2 তে কি হবে? টাইপ 2 তোমাদের প্রথম দিন শিখাইছিলাম, সেটা কেমন? আগে এটা একটু বড়, 5 লাইন। ইথিনের সাথে আগে হাইড্রোজেনের যুক্ত করো, নিকেল প্রভাবক 180 থেকে 200, তাহলে পেয়ে গেলাম কি ইথেন। পরে ইথেনের সাথে কার বিক্রিয়া? ক্লোরিন। তাহলে কি হবে? ইথাইল ক্লোরাইড প্লাস HCl। পরে ইথাইল ক্লোরাইডের সাথে এবার কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। বুঝছো বিষয়টা? তাহলে দুটো এক জায়গায় করলে তোমরা নিজেরা বুঝতে পারবা যে ইথানল আমরা কি কিভাবে পেতে পারি। এই যে জাইমান অক্সিজেন, তাহলে এখানে কি কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড
দুইটার যে কোনো একটা, একই জিনিস, তোমার খুশি। এখন তোমাকে যদি আমি যদি বলতাম যে এই কিউ থেকে বানাও, কিউ থেকে করলে তোমাকে তো এই 4 লাইন করাই লাগতো। তাহলে এই 4 লাইন আমি একবার গতদিন কিভাবে বলছিলাম যে এই 4 লাইনটা আমরা শিখবো, শেখার পরে যদি আমাকে বলে যে ইথিন থেকে করো, তাহলে একটা লাইন খালি উপরে লিখে দেবে। এই 4 লাইন আমার তো শেখা লাগছেই। আর এইটা হলো শর্টকাট, যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি এগুলো ইউজ করতে পারো, সমস্যা নেই। কিউ হতে কিভাবে অ্যালকেনের প্রথম সদস্য, কিউটা কি, কিউটা কি? আচ্ছা আমরা লিখে নিই যে এন সমান 2 হলে, এন সমান 2 হলে কিউ সমান কি C2H6 বা কি এটা? হ্যাঁ হ্যাঁ এই যেটা এন এর মান 2 না, এন এর মান তো 2। আচ্ছা এটা হলো ইথেন, এটা খেয়াল করো। এখন বলতেছে অ্যালকেনের প্রথম সদস্য, অ্যালকেনের প্রথম সদস্য কি, এটা না মিথেন, মিথেন থেকে শুরু, তার মানে আমাকে ইথেন থেকে মিথেন, এখানে আমরা লিখে দিব যে এবং অ্যালকেনের এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উদ্দীপক চেনানোটা। হ্যাঁ, অ্যালকেনের প্রথম সদস্য হলো CH4 বা কি মিথেন। এটুকু আগে লিখে নাও, তারপর আমি একবারে লিখবো, এ পর্যন্ত আগে লিখে নাও। মানে এখানে বোর্ডে তো 2টা প্রশ্ন আসে, ওটাকে বাড়িয়ে আমি আরো 2-3টা বানাইছি, যে এরকমও ঘোরায় পেছে দিতে পারে। এর বাইরে তেমন আর নাই। আছে একটা জিনিস পলিমারকরণ, তো পলিমারকরণ আমরা টেস্টের ভিতরে রাখবো চিন্তা করতে, কারণ এখানে যতগুলো টাইপ আসে সবগুলো অলমোস্ট আমরা করাইছি। এখন ওই যে প্রোপেনের জায়গায় প্রোপেন দিতে পারে, ইথেনের জায়গায় ইথিন দিতে পারে, এরকম ঘোরায় পেঁচায় দিতে পারে, কিন্তু অলমোস্ট ওই ঘোরায় পেঁচায় এই প্রশ্নগুলোই। কারণ প্রশ্ন তো ওই যে ম্যাডামও করবে না, ম্যাডাম তো দেখতে হবে যে ম্যাডাম উনি কতটুকু পড়ায় ক্লাসে, সেটাও তো সবাইকে তো পারতে হবে অ্যাটলিস্ট। কতদূর পড়ায়, শুরু করছেন এই অধ্যায়? এ শাখায় কি শুরু হয়েছে? না এখন সময় আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এইটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি, আমাদের টার্গেট কি, ইথেন হতে মিথেন পারা যাবে। তাহলে ইথেন আবার সেই একটু আগে করলাম, এই দেখো ইথেনের সাথে খেয়াল করো, মানে এই একই জিনিস করতে করতেই মনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি হবে বলো, একটা হাইড্রোজেন কমে গিয়ে একটা ক্লোরিন গেল আর HCl হলো, ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, এখানে OH চলে আসবে নাকি, ইথানল হয়ে গেল, ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড।
এবার ইথানল তার সাথে বিক্রিয়া জাইমান অক্সিজেন, এখানে কে কে লাগবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে ইথানল হবে, ইথানল প্লাস পানি, উৎপন্ন ইথানল আবার সেম কন্ডিশনে বিক্রিয়া করলে কি হলো? ইথানোয়িক অ্যাসিড। মনে পড়ে? এখন এই ইথানোয়িক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করতেছে। কি বলছিলাম আরেকবার মনে পড়ে? এই হাইড্রোজেন আর OH মিলে তৈরি হবে কি? পানি। আর ওই হাইড্রোজেনের জায়গায় চলে যাবে কে? সোডিয়াম। তাহলে কি হবে? CH3 COO Na। এটার নাম জানো কেউ? এটার নাম কি? সোডিয়াম ইথানোয়েট। এটার নাম কি? সোডিয়াম, এটা কিন্তু একটা লবণ, এটা এক ধরনের লবণ, নাম কি? সোডিয়াম ইথানোয়েট। আর যে যখন 3টা কার্বন থাকবে তখন ওটার নাম সোডিয়াম প্রোপানয়েট। আচ্ছা, তাহলে আমাদের শেষ প্রায়। এই যে সোডিয়াম ইথানোয়েট, এবার কি হবে? এবার বিক্রিয়া করবে সোডা লাইমের সাথে, এই যে ক্যালসিয়াম অক্সাইড চাপ দিব। চাপ দিলে কি হবে বুঝতেছ? মনে পড়ে আমি কি বলছিলাম? এই COO বের হবে আর এখান থেকে NaO বের হবে, মিলে তৈরি হবে কি? সোডিয়াম কার্বনেট। আর এই এইচটা এই জায়গাটায় দখল করবে, তাহলে CH3 ছিল আর একটা এইচ গিয়ে এই। তাহলে আমরা ইথেন দিয়ে শুরু করছিলাম, মিথেনে গিয়ে শেষ হলো। এই প্রশ্ন স্যাররা চাইলে আরো ঘোরায় পেতে। মিথেনের কথা যেহেতু আসলো, এখন তোমাকে যদি আমি বলি যে ওই ইথেন হতে কিভাবে তুমি টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করবে, তাহলে এই জায়গা থেকে আবার 4 লাইন মনে পড়ে? এটাই কিন্তু পরের প্রশ্নে দেওয়া আছে, পরের প্রশ্নটা এটাই দেওয়া আছে যে এইটার পর তোমাকে ওই জায়গায় যাইতে হবে। এখন এই জায়গায় করে দিই, হ্যাঁ, অ্যাডভান্স, কারণ এটা মুছে দিলে তো চলে যাবে একবার। মানে ওই যে মিথেন পাইলাম না, তাহলে আমাদের বিক্রিয়াগুলো রিভিশন হয়ে গেল। মিথেনের পরে কি? ক্লোরিন। এটা কি? ইউভি যদি দেয় তাহলে কি হবে? একটা হাইড্রোজেন কমে যাবে, একটা ক্লোরিন যুক্ত হবে, এরকম না? নাম কি এটা? মনোক্লোরো মিথেন। আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, কি হবে? CH2Cl2, ডাইক্লোরোমিথেন প্লাস HCl। আবারও ডাইক্লোরোমিথেন Cl2, তাহলে কি হলো? CHCl3। মানে এই প্রশ্নটা পরে আসে আর কি, আমি ওই জন্য আগে দিয়ে দিলাম। CCl4। তাহলে কয় লাইন হয়? 6 আর 4 10 লাইন, ঠিক আছে? মানে ওইটা তো আমরা শিখছিলাম। মানে যদি বলে যে ইথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করবে, তাও সম্ভব। বুঝতে পারছো? যোগে যোগে সবকিছু সম্ভব। একটার ভেতরে আরেকটা জিনিস দিলে আরেকটা নতুন কিছু তৈরি হয়। এটা দেখবা ভালো করে পড়ে যে আসলে প্রশ্নে কি চাচ্ছে আমাদের। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এগুলো আমরা আগামী দিনে নিয়ে একটু আলাপ করবো না, হ্যাঁ?